তাহলে গ্যাসের গতীয় তত্ত্বের আজকে থার্ড পার্ট। গত ক্লাসে কি কি পড়েছিলাম সেটাকে একটু রিভাইজ করে নেই। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম গ্যাস গতীয় তত্ত্বের যে সমীকরণ সেটা ছিল এরকম: পিভি ইজ ইকুয়ালস টু 1/3 এম এন ভি আরএমএস এর স্কয়ার, অথবা এটাকে অন্যভাবেও লিখতে পারি পি ইজ ইকুয়ালস টু 1/3 রো ভি আরএমএস স্কয়ার। এই কনসেপ্টটা আমরা শিখেছিলাম এবং এই কনসেপ্টটা মূলত নিউটনস ফোর্স মডেল সেই কনসেপ্টটাকে ব্যবহার করে ডিরাইভ করেছিলাম। আর দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম শক্তির পরিমাণ এবং ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল, এবং ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল থেকে আমরা ভিআরএমএস এর একটা ইকুয়েশন পেয়েছিলাম, সেটা ছিল এরকম: ভিআরএমএস স্কয়ার ইজ ইকুয়ালস টু 3/2 kBT বাই স্মল এম। স্মল এম এটা হচ্ছে তোমার এক একটা পার্টিকেলের মাস, এন নাম্বার অফ পার্টিকেলস, ভি আরএমএস আরএমএস ভেলোসিটি, ক্যাপিটাল ভি হচ্ছে যে তোমার ভলিউম, আর ক্যাপিটাল পি প্রেসার, কেবি বোলজম্যান কনস্ট্যান্ট, টি টেম্পারেচার, আর রো হচ্ছে যে ডেনসিটি। তো এই দুটো কনসেপ্ট আমরা শিখে নিয়ে গেছিলাম। এবার 9-10 আমরা কি করেছিলাম? আমরা করেছিলাম যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা অ্যাভোগাড্রোর যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো আমরা সরাসরি এক্সপেরিমেন্টাল রেজাল্ট হিসেবে কনসিডার করেছিলাম। তো তার কোনো প্রুফ ছিল না, কিন্তু আমাদের হাতে এখন এই দুটো ইকুয়েশন এসে গেছে, যে দুটো ইকুয়েশনকে কাজে লাগিয়ে সহজেই ওই সমস্ত সমীকরণগুলোকে বের করে নিতে পারবো। তো কিভাবে বের করছি সেটাই হলো আজকের ক্লাসের মেন টার্গেট। প্রথমে আসি বয়েলের সূত্র। দেখো এখানে ইকুয়েশনগুলো আমরা কিভাবে ডিরাইভ করছি সেটা একটু লক্ষ্য করবে। তো প্রথমে আমরা জানবো যে বয়েলের সূত্র কোন কোন জিনিসগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিয়েছিলাম। তো কনস্ট্যান্ট হিসেবে কি ধরেছিলাম? কনস্ট্যান্ট হিসেবে ধরেছিলাম আমরা এম আর এন, আর কি টি। এম আর এন মানে এটা ইন্ডিকেট করছে মাস অফ গ্যাস, অর্থাৎ বলা হয়েছিল কি যে একটা সংস্থার মোট ভর যদি ধ্রুবক থাকে সেক্ষেত্রে স্থির উষ্ণতায় তার চাপ এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কটাই আমরা এখানে প্রমাণ করব কোন সূত্রকে কাজে লাগিয়ে? এই যে উপরে যে তিনটে সূত্র শিখেছি এই তিনটে সূত্রকে কাজে লাগিয়ে আমরা প্রমাণগুলো করব। দেখো কিভাবে করছি। স্টেপ 1 কি? এই ইকুয়েশনটা লক্ষ্য করো, ইকুয়েশন নাম্বার 3। আমি কেন এখানে ছোট জায়গা করেছি, কারণ আমরা একটা জায়গাতে সমস্ত ইকুয়েশন গুলো শিখে নেব, ঠিক আছে, ডেরিভেশন পদ্ধতিগুলো, সেই জন্য একটু ছোট স্পেস ব্যবহার করছি। তো এই জায়গাটা লক্ষ্য করো, স্টেপ 1 এ ইকুয়েশন নাম্বার 3 এখানটা লক্ষ্য করো যে টি কনস্ট্যান্ট, টিটা কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, স্মল এম কনস্ট্যান্ট। তার মানে আমি কি বলতে পারি? ভি আরএমএস এটা কনস্ট্যান্ট। এখন ভি আরএমএস যদি কনস্ট্যান্ট হয়, এরপর আমি চলে যাচ্ছি স্টেপ 2। সেম স্টেপ পরের ডেরিভেশনেও কাজে লাগাবো, তাই একটা জায়গা ভালো করে ক্লিয়ার হয়ে যাও, পরের জায়গাগুলো কোনো সমস্যা হবে না। তাহলে ভিআরএমএস এর স্কয়ার ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সেটাও বলতে পারি। এবার ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ কি বলতে পারি? ভিআরএমএস কনস্ট্যান্ট টার্ম, আর কি বলা আছে? এম আর এন কনস্ট্যান্ট আমরা ধরে নিয়েছি। এম এন কনস্ট্যান্ট মানে পুরোটা, আর এই যে পার্টটা পুরোটা কনস্ট্যান্ট। তো এখান থেকে কি বলতে পারি? পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তার মানে কি দাঁড়ালো?
পি প্রপোর্শনাল টু 1/v। এইটা হলো বয়েলের সূত্রের প্রথম ইকুয়েশন। এরপর যদি আমি ইকুয়েশন 2টাকে একটু অবজার্ভ করি, সেখান থেকে কোনো ইনফরমেশন বের করতে পারি কি? এই যে দেখো ইকুয়েশন 2 তে VRMS এর স্কয়ার আছে, যেটাকে অলরেডি আমরা কনস্ট্যান্ট বলে দিয়েছি। তার মানে আমি বলতে পারি ইকুয়েশন নাম্বার 2 থেকে দেখো তো P বাই P, রোটাকে এদিকে নিয়ে চলে আসছি, বাই রো ইজ ইকুয়ালস টু, আর কিছু নেই, ডান দিকের টার্মটা পুরো দেখো, VRMS কনস্ট্যান্ট 1/3 কনস্ট্যান্ট, তার মানে P বাই রো ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বয়েলের সূত্র কাজে লাগিয়ে আমরা এইটুকু ইনফরমেশন পেলাম। তার মানে সূত্রটা কি দাঁড়াচ্ছে তাহলে? সূত্রটা বলছে এরকম যে একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, অথবা চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। এই সমীকরণটা আর এই সমীকরণটা মনে রাখতে হবে। এরপরে আসছি তোমার চার্লসের সূত্র। দেখো প্রথমে আগের মতোই তোমাকে কনস্ট্যান্ট টার্মটা প্রথমে জেনে নিতে হবে। তো চার্লসের সূত্রে কি বলা হয়েছিল? এম এন, এটা তো কনস্ট্যান্ট থাকছেই, তার সাথে পিটা কনস্ট্যান্ট থাকছে, পি ফর প্রেসার। তো স্টেপ 1 কি? ইকুয়েশন নাম্বার 3 কে ফলো করো। ইকুয়েশন নাম্বার 3 দেখো, ইকুয়েশন নাম্বার 3 কি বলেছে? VRMS স্কয়ার ইজ ইকুয়ালস টু 3/2 KB T M। তো এখানটা লক্ষ্য করো, m কনস্ট্যান্ট টার্ম, এই যে m কনস্ট্যান্ট টার্ম, তার মানে আমি বলতে পারি VRMS স্কয়ার প্রপোর্শনাল টু T। প্রথম ইনফরমেশন পেয়ে গেলাম। স্টেপ 2, ইকুয়েশন নাম্বার 1 ফলো করো। ইকুয়েশন নাম্বার 1, তো VRMS স্কয়ার প্রপোর্শনাল টু T, mn তো কনস্ট্যান্ট, এই যে mn কনস্ট্যান্ট, তার মানে আমি বলতে পারি PV প্রপোর্শনাল টু T। v এর জায়গায় এই ইকুয়েশনটা বসিয়ে নিয়েছি। আবার কি বলা হয়েছে? P কনস্ট্যান্ট, তার মানে V প্রপোর্শনাল টু T। এই হলো চার্লসের সূত্রের প্রথম সমীকরণ। আর কোনো ইনফরমেশন বের করতে পারি কি? দেখা যাক। তো ইকুয়েশন নাম্বার 2টা একটু দেখি। ইকুয়েশন নাম্বার 2 এটা। তো ইকুয়েশন নাম্বার 2 কি ইন্ডিকেট করছে? VRMS স্কয়ার প্রপোর্শনাল টু T, তার মানে P প্রপোর্শনাল টু রো ইনটু T। VRMS এর জায়গায় আমি কি বসালাম? T। এখন এখানে কি বলা হয়েছে আবার দেখো, চাপটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে আমি কি বলতে পারি যে রো ইনটু T ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এইটা দাঁড়ালো আমার দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য লক্ষ্য করো, সেটা হচ্ছে যে একটা হচ্ছে v এর সঙ্গে t এর রিলেশন এই জায়গাটায়, আর এটা হচ্ছে তোমার রো টার্মটা ঢুকে আছে। রো ডেনসিটি, ডেনসিটি কিভাবে এফেক্ট হয় সেই জিনিসটা এখানে ঢুকে আছে। এই কোশ্চেনটা তো একই জিনিস লক্ষ্য করো, ডেনসিটি ঢুকে আছে, ঠিক আছে? তো মাথায় রাখবে। তাহলে বয়েলের সূত্র হয়ে গেল, চার্লসের সূত্র হয়ে গেল। এরপর আসি চাপের সূত্র। আগের মতোই প্রথমে কি কনস্ট্যান্ট টার্ম কে আছে? চাপের সূত্রে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে যে এম এন, অর্থাৎ সংস্থার মোট ভর, আর তোমার হচ্ছে যে ভি ভলিউম। চার্লসের সূত্রে প্রেসার কনস্ট্যান্ট ছিল, চাপের সূত্রে ভলিউম বা আয়তনটা কনস্ট্যান্ট থাকবে। একই জিনিস আগের স্টেপের মতোই, একটা স্টেপ মাথায় রাখলে সমস্ত স্টেপ তোমার মনে এসে যাবে। স্টেপ 1 কি ছিল? ইকুয়েশন নাম্বার 3 ফলো করো। ইকুয়েশন নাম্বার 3 কি বলেছে? যে VRMS স্কয়ার প্রপোর্শনাল টু KBT বাই M। তো এখানে আমরা পাচ্ছি কি কেবলমাত্র M কনস্ট্যান্ট, তার মানে আমরা প্রথম স্টেপ যেটা পেলাম সেটা এরকম, VRMS স্কয়ার প্রপোর্শনাল টু T। স্টেপ 2,
সেটা কি, সেটা লক্ষ্য করো। দ্বিতীয় নাম্বার স্টেপ ছিল ইকুয়েশন নাম্বার 1 কে ফলো করতে। ইকুয়েশন নাম্বার 1 এটা ভি আরএমএস স্কয়ার প্রপোর্শনাল টু টি, এটা পেয়ে গেছি। তার মানে আমি এখান থেকে কি বলতে পারি, পিভি এমআরএম কনস্ট্যান্ট প্রপোর্শনাল টু টি। এরপর চাপের সূত্রে কাকে কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়েছে, ভি কে কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়েছে। তার মানে এটাকে গুছিয়ে কি বলতে পারি, পি প্রপোর্শনাল টু টি। তাহলে এটা দাঁড়ালো তোমার প্রথম সূত্র। আমরা গ্যাসের গতীয় তত্ত্বে যে সমস্ত সমীকরণগুলো বের করেছিলাম সেই সমীকরণকে কাজে লাগিয়ে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপের সূত্র, এই তিনটে সূত্রকে প্রমাণ করে দেখালাম। এরপর আরো কতগুলো সূত্র আছে সেগুলো প্রমাণ করব। এরপর আসছি অ্যাভোগাড্রোর সূত্র। তো সূত্রটা প্রথমে বলে নিই, তারপর সূত্রটা প্রমাণ করব। সূত্রটা ছিল এরকম যে, ধরো তুমি দুটো গ্যাস নিয়েছো, দুটো গ্যাস, একজনের নাম হচ্ছে যে এ, আরেকজনের নাম বি। তো এই দুটো গ্যাসের ক্ষেত্রে তুমি কি রেখেছো সেম, সেটা হচ্ছে তাদের প্রেসার, তাদের ভলিউম, তাদের টেম্পারেচার। এই দুটো গ্যাসের যদি প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার যদি সেম হয়, তাহলে দেখা গেছে যে এই দুটো গ্যাসে যত সংখ্যক কণা থাকবে তাদের পরিমাণটা হবে সেম। আবার রিপিট করছি, নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় সম আয়তন সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। এটাই হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সূত্র। তো এটাকে প্রমাণ করব কিভাবে, দেখো আমরা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে কি সমীকরণ পেয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে এরকম, পি ভি ইজ ইকুয়ালস টু 1/3 এম এন ভি আরএমএস এর স্কয়ার, এটা পেয়েছিলাম। এখন আমি দুটো গ্যাস নিয়ে কাজ করছি, তাহলে একটা গ্যাসের জন্য লিখছি P1 V1 M1 N1 ভি আরএমএস 1 এর স্কয়ার। আর দ্বিতীয় একটা গ্যাস, সেই গ্যাসের জন্য কি লিখছি, P2 V2 is equals to 1/3, ওই গ্যাসটার একটা কণার ভর আলাদা মানে M2, অনুসংখ্যা আলাদা ধরে নিচ্ছি, আর ভি আরএমএস 2 এর হোল স্কয়ার, অর্থাৎ ওদের আরএমএস বেগটা আলাদা। এখন প্রথম প্রশ্ন হচ্ছে ওই দুজন গ্যাসের আরএমএস বেগ কেন আলাদা, ম্যাথমেটিক্যালি কিছু বলা যাবে কি? দেখো আমরা ম্যাক্সওয়েলের সূত্র থেকে কি পেয়েছিলাম, ভি আরএমএস এর স্কয়ার ইজ ইকুয়ালস টু 3/2 কেবিটি বাই স্মল এম। এখন টেম্পারেচার সেম, ভালো কথা, তবে দুজনের ক্ষেত্রেই কি হবে, উষ্ণতা একই। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো, এই ভি আরএমএস টা মাস এর উপর নির্ভর করছে। দুটো আলাদা আলাদা গ্যাস নিয়ে কাজ করছি, একজনের মাস M1 অন্যজনের মাস M2, তার মানে মাস আলাদা। তাহলে মাস যদি আলাদা হয় আরএমএস ভেলোসিটিও আলাদা হবে। সেই জন্য আমি একটাকে লিখেছি 1 আর একটাকে লিখেছি 2। এখন এখানে আর কি দেওয়া আছে, এখানে বলা হয়েছে প্রেসার আর ভলিউম কনস্ট্যান্ট, মানে দুজনের ক্ষেত্রে পিভিটা সেম। তার মানে আমি পিভি আর এখানেও পিভি করে দিচ্ছি, কারণ তাদের পরিমাণটা সেম। মানে এই যে 1 নাম্বার সমীকরণ আর এখানে যে 2 নাম্বার সমীকরণ আছে, এই দুটো সমীকরণকে যদি কম্পেয়ার করি কি পাবো, 1/3 M1 N1 ভি আরএমএস 1 এর স্কয়ার is equals to 1/3 M2 N2 ভি আরএমএস স্কয়ার এর হোল স্কয়ার, এটা দ্বিতীয়। 1/3 উড়ে গেল। এরপর আমরা ওখানেই এনার্জি সম্বন্ধে একটা ডেরিভেশন করেছিলাম, সেই ডেরিভেশনটা ছিল এরকম যে এক একটা পার্টিকেলের অ্যাভারেজ এনার্জি যেটা হয়েছিল হাফ এম ভি আরএমএস এর স্কয়ার ইজ ইকুয়ালস টু ছিল 3/2 কেবিটি। এই ইনফরমেশনটা ছিল, একটু লক্ষ্য করো তো
টেম্পারেচার অলরেডি কনস্ট্যান্ট, আর এখানে বাদ বাকি টার্মগুলো সব কনস্ট্যান্ট, কেবি বোলজম্যান কনস্ট্যান্ট, তো পুরো টার্মটা কনস্ট্যান্ট। পুরো টার্মটা কনস্ট্যান্ট মানে কি বলছি, সেটা হচ্ছে যে প্রথম সিস্টেমটার ক্ষেত্রে এক একটা কণার গড় গতিশক্তি যা হবে, দ্বিতীয় সিস্টেমটার ক্ষেত্রেও এক একটা কণার গড় গতিশক্তি একই হবে। ধ্রুবক, টেম্পারেচার কনস্ট্যান্ট, দুজনের ক্ষেত্রে সেম। তাহলে আমি এখান থেকে বলতে পারি এই ইকুয়েশনটা কাজে লাগিয়ে, হাফ প্রথম কণার ভর m1 v rms 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু হাফ m2 v rms 2 এর হোল স্কয়ার। হাফ হাফ কেটে গেল, m1 v rms স্কয়ার ইজ ইকুয়ালস টু m2 v rms স্কয়ার। তাহলে এই কনসেপ্টটা আমি এখানে এই ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। m1 v rms 1 এর স্কয়ার, এটার জায়গায় লিখতে পারি m2 v rms 2 এর স্কয়ার n1 is equals to m2 v rms 2 এর স্কয়ার ইনটু n2। এখানটা লক্ষ্য করো, এই v1 rms 1 এর স্কয়ারের জায়গায় আমি m2 v rms 2 এর স্কয়ারটা সাবস্টিটিউট করে দিয়েছি। তাহলে এইটা আর এটা কেটে গেল, অর্থাৎ দাঁড়ালো কি n1 is equals to n2। তার মানে কি দাঁড়ালো, একই উষ্ণতায় নির্দিষ্ট চাপ এবং আয়তনের সমস্ত গ্যাসের ক্ষেত্রেই তাদের মধ্যে যতগুলো সংখ্যক অণু থাকবে সেটা সবসময় একই হবে, ফিক্সড হবে, এবং সমস্ত গ্যাসের ক্ষেত্রে সেটা একই হবে। যদি অক্সিজেন গ্যাস নাও যতগুলো সংখ্যক কণা হবে, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রেও একই সংখ্যক কণা থাকবে। এটাই হচ্ছে তোমার অ্যাভোগাড্রোর সূত্র। এর পরের সূত্র যেটা প্রমাণ করব সেটা হলো গ্রাহামের সূত্র বা গ্রাহামস ল। প্রথমে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে একই চাপ এবং উষ্ণতা এবং চাপ ধ্রুবক থাকবে এরকম সিচুয়েশনে বিভিন্ন গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক হবে। আবার রিপিট করছি, নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় গ্যাসের ব্যাপনের হার, যেটাকে আর দ্বারা প্রকাশ করছি, তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। এখন এটাকে প্রমাণ করব, তার আগে আমরা এই জিনিসটা জেনে নিই যে ব্যাপনের হার সেই জিনিসটা কি। অলরেডি ফ্লুইড ডাইনামিক্সে আমরা একটা কনসেপ্ট শিখেছিলাম। কি কনসেপ্ট, যে এটা যদি কোনো নল হয় এবং এই নলের মধ্য দিয়ে যদি কোনো ফ্লুইড ফ্লো করে, প্রবাহিত হয়, তাহলে এই নলটার একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তরল প্রবাহিত হয় সেই পরিমাণ তরলের পরিমাণ কতটা হয়, যে রো এম ইন্টু ভি ভেলোসিটি। সেটা কি না, ওই ক্ষেত্রফলটার মধ্য দিয়ে যে পরিমাণ তরল প্রবাহিত হয়, অবশ্যই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে। যদি নির্দিষ্ট ক্ষেত্রফল হয় তাহলে সেটা হবে এ দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে একটি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যত পরিমাণ তরল অতিক্রম করে তার পরিমাণটা কত না আর। এখানে সেটাকেই আমরা বলবো ব্যাপনের হার, অর্থাৎ একক সময়ে কোনো ছিদ্রের মধ্য দিয়ে যে পরিমাণ গ্যাস প্রবাহিত হবে সেটাকেই আমরা বলবো ব্যাপনের হার। তাহলে লক্ষ্য করো, এখান থেকে কি বলা যায় যে আর প্রপোর্শনাল টু ভি, মানে ভেলোসিটির উপর নির্ভর করে। যেখানে ভিটা হচ্ছে, যে এখানে কি ভিটা হচ্ছে ভেলোসিটি, আর রো এমটা কি মাস ডেনসিটি, ভর ঘনত্ব। তাহলে ব্যাপনের হারটা ভেলোসিটির উপর নির্ভর করছে। এবার আমি গ্যাসে চলে আসি, তাহলে গ্যাসের ক্ষেত্রেও সেম। গ্যাসের ক্ষেত্রে কি হবে, ব্যাপনের হারটা কার উপর নির্ভর করবে, আরএমএস ভেলোসিটির উপর নির্ভর করবে। আর আমরা কি জানি, আমরা জানি P is equals to rho v RMS স্কয়ার, কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে। তার মানে আমি এটা বলতে পারি
VRMS is equals to 3p by rho এর রুট। এই ইকুয়েশনটা এখানে বসিয়ে নিচ্ছি, কি পাচ্ছি? R proportional to 3p by rho রুট। এখন প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার যদি কনস্ট্যান্ট হয় তার মানে আমি বলতে পারি R proportional to 1 by root over of rho। দেখো প্রমাণ হয়ে গেছে, ব্যাপনের হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে কি? মানে হচ্ছে যে ঘনত্ব যত কমবে ব্যাপনের হার তত বাড়বে। আমরা একটা সূত্র জেনেছিলাম যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে গ্যাসের অণুগুলো কি হয়? প্রবাহিত হয়। ঠিক সেটাই তো এই কনসেপ্টটা। এরপরে যে সূত্রটা প্রমাণ করব সেটা হলো ডাল্টনের আংশিক চাপের সূত্র বা ডাল্টনস পার্সিয়াল প্রেসার। প্রথমে এখানে আংশিক চাপ ব্যাপারটা বুঝি। দেখো তোমাকে একই আয়তনের দুটো পাত্র দিয়ে দেওয়া হয়েছে, ভালো কথা। একটাতে তুমি রাখছো এ গ্যাস, আরেকটাতে রাখছো বি গ্যাস, একই আয়তনের। এখন ওই এ গ্যাস পাত্রের দেওয়ালে একটা চাপ প্রয়োগ করবে, সেটা হচ্ছে P1, আর বি গ্যাস পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করবে, সেটা হচ্ছে P2। এখন তুমি কি করেছো? যে ওই একই আয়তনের পাত্রে এ আর বি দুজনকেই প্রবেশ করিয়ে দিয়েছো। প্রবেশ করিয়ে দিলে যে চাপের পরিমাণটা হবে সেটাকে যদি আমি পি দ্বারা প্রকাশ করি, বিজ্ঞানী ডাল্টন কি বলেছেন? বিজ্ঞানী ডাল্টন বলেছেন যে এই পি এর পরিমাণটা আগে গ্যাসগুলো যখন এককভাবে অবস্থান করছিল তার যে চাপ ছিল সেই চাপের যোগফলের সঙ্গে সমান। এবং এখানে এই যে P1 অথবা P2 এদেরকে আমরা বলবো আংশিক চাপ বা পার্সিয়াল প্রেসার। তাহলে বিজ্ঞানী ডাল্টন কি বললেন? যে একটা নির্দিষ্ট আয়তনের পাত্রে আলাদা আলাদা যদি গ্যাস নিয়ে নেওয়া হয় তার যে চাপ হবে, ওই একই আয়তনের পাত্রে যদি ইন্ডিভিজুয়াল গ্যাসকে রেখে তার চাপ মেজার করা হয়, সেই চাপের যোগফলের সঙ্গে লব্ধি চাপটা সমান হবে। এবং ওই যে পৃথক পৃথক গ্যাস ওই কন্টেনারের মধ্যে থাকাকালীন অবস্থায় যে চাপ প্রয়োগ করছিল সেই চাপকে আমরা কি বলবো? আংশিক চাপ বা পার্সিয়াল প্রেসার। প্রমাণ একবারে সোজা। নিউটনের মেকানিক্স তুমি শিখে নিয়েছো। নিউটনের মেকানিক্সে কি শিখেছিলাম? যে ধরো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটার উপর তুমি বল প্রয়োগ করেছো, এদিক বরাবর একটা F1, তোমার বন্ধু বল প্রয়োগ করেছে ওই একই দিকে এদিক বরাবর F2। তাহলে নিউটনের সূত্র কি বলেছে? নিউটনের সূত্র বলেছে যে এই দুটোর উপর লব্ধি বলের পরিমাণ সেটা হবে F1 প্লাস F2, সমস্ত বলগুলোর ভেক্টর যোগ। নিউটনিয়ান মেকানিক্সে আমরা এটা শিখেছি। তাহলে আমি যদি উভয় পক্ষকে এটার ক্ষেত্রফল দিয়ে ভাগ করে নিই, F বাই A, F1 বাই A, F2 বাই A, P is equals to P1 plus P2, বল বাই ক্ষেত্রফল সমান কি হয়? চাপ। তাহলে লক্ষ্য করো এখানে A আর B দুটো গ্যাস নিয়েছো এই কন্টেনারের মধ্যে। এখন A এর জন্য এই দেওয়ালের উপর প্রযুক্ত বল হচ্ছে F1, B এর জন্য এই দেওয়ালের উপর প্রযুক্ত বল হচ্ছে F2। তাহলে এই দেওয়ালটার উপর মোট বল কত? F is equals to F1 plus F2। দেওয়ালটার ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে কি পাবে? P is equals to P1 plus P2। এটাই তো তোমার ডাল্টনের আংশিক চাপের সূত্র, প্রমাণ হয়ে গেল। এরপর আদর্শ গ্যাসের সমীকরণ।
বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন। কিভাবে প্রমাণ করছি লক্ষ্য করো। আমরা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে একটা সমীকরণ পেয়েছিলাম, PV = 1/3 m n v RMS স্কয়ার। ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল থেকে আমরা কি জানি, সেটা হচ্ছে যে v RMS এর স্কয়ার = 3 kBT বাই স্মল m। এখন v RMS এর মানটা এখানে বসিয়ে নিই, কি পাচ্ছি, PV = 1/3 m n v RMS স্কয়ার মানে 3 kBT বাই স্মল m। 3 কেটে গেল, m কেটে গেল, তার মানে কি দাঁড়ালো, PV = n kBT। এইটা হলো তোমার আদর্শ গ্যাসের সমীকরণ। এটাকে আরো বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়, যেমন আমরা জানি যে সার্বজনীন গ্যাস ধ্রুবক, গ্যাসিয়াস কনস্ট্যান্ট টার্ম যেটাকে আমরা R দ্বারা প্রকাশ করি। R = কি, বোলজম্যান ধ্রুবকের সঙ্গে কি সম্পর্ক, আগে প্রমাণ করে দেখিয়েছিলাম যে Na × kB। তার মানে kB এর জায়গাটায় আমি এখানে R/Na বসিয়ে নিই। ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, PV = n R/Na × T। nটা কি, অ্যাভোগাড্রো নাম্বার। এখন ক্যাপিটাল N টা কি, নাম্বার অফ পার্টিকেলস। টোটাল নাম্বার অফ পার্টিকেলস আর অ্যাভোগাড্রো নাম্বার এর মধ্যে একটা সম্পর্ক আছে কি, n = n স্মল n × Na। স্মল n কি, মোল নাম্বার। তাহলে অ্যাভোগাড্রো নাম্বারকে মোল নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেলস পেয়ে যাব। তার মানে উল্টা কথা বলতে পারি n/Na = স্মল n মানে nRT। PV = এটা দাঁড়ালো গ্যাসের, আদর্শ গ্যাসের সমীকরণ, কিন্তু তার রূপটা একটু অন্যরকম। এখানটায় আমরা বোলজম্যান ধ্রুবককে কাজে লাগিয়ে ইকুয়েশনটা বের করেছি, আর এখানটায় আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবককে কাজে লাগিয়ে ইকুয়েশনটা বের করেছি। আচ্ছা, kB এর মানটা মনে রাখবে, kB = 1.38 × 10⁻⁻23 জুল পার কেলভিন। এটা মাথায় রাখবে।